এদেশের জনগণ বিভিন্ন দুর্নীতি দেখে, বিভিন্ন ধরনের ছলচাতুরি দেখে, কিন্তু সেই দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ায় না, দুর্নীতির বিরুদ্ধে কথা বলে না। কেন কথা বলে না? কারণ এরা চিন্তা করে যে এই ভোট আমি দিলেই কি আর না দিলেই কি, আমার যদি 5 বছর পরে একবার ভোট দেওয়ার সুযোগ হয় তো আমি ভোট দেবো, না হলে দেবো না, এরকম চিন্তা চেতনা করে। বেশিরভাগ ক্ষেত্রে আপনি দেখেন এই দেশের আপনি 100, 150, 200 এবং 1000 বছরের ইতিহাস যদি পর্যালোচনা করেন, দেখবেন এই চিত্রটাই দেখা গেছে। বাইরে থেকে মানুষ এসে যেই সমস্ত মানুষগুলো এই দেশের জনগণকে বোকা বানিয়ে, আবাল বানিয়ে, মানে ছলাকলা দেখিয়ে, বুড়ো আঙ্গুল দেখিয়ে, বৃদ্ধাঙ্গুল দেখিয়ে এমপি নির্বাচিত হয়ে পার্লামেন্টে যায় এবং তার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা সে গড়ে, সেই টাকা পাচার করে। তার ছেলের টিউশন ফি দেয় 400 কোটি টাকা, ইউনিভার্সিটির টিউশন ফি দেয় 400 কোটি টাকা। পৃথিবীর কম দেশের ইউনিভার্সিটি আছে, আপনি হিসাব করে দেখেন। কিন্তু এই ঘটনাগুলো কেন ঘটে? শুধুমাত্র জনগণের জন্য। আমি সেই চিত্রগুলোই দেখাবো কেন এই জনগণের জন্য এই সমস্ত ঘটনা ঘটে। জনগণ যদি সচেতন হতো, এই ধরনের নেতা নির্বাচিত হতে পারত না। আজকে দেখেন বিএনপির মধ্যে আপনার 287 জন প্রার্থী দেওয়া হয়েছে, এর মধ্যে আপনার 45 জন ঋণ খেলাপি, যেই ঋণের পরিমাণ প্রায় 10,000 কোটি টাকার উপরে। আপনার একেবারে গণ্ডমূর্খ 10 জনের মতো আছে, আপনার এইচএসসি পাস আছে 30 জনের মতো, আপনার আপনার একবারে স্বাক্ষর জ্ঞান আছে 10-15 জনের মতো। এই সব মিলে প্রায় 100 জনের মতো আছে যারা ঋণ খেলাপি, দ্বৈত নাগরিকত্বের শিকার, দ্বৈত নাগরিকত্ব ওন করছে। আপনার টিআইবি গবেষণা করে দেখেছে 59% প্রার্থী হলো আপনার ঋণ খেলাপি, দ্বৈত নাগরিকত্ব। 59% যদি হয়ে থাকে, প্রায় 177 জন প্রার্থী হলো আপনার ঋণ খেলাপি। অথচ তাদের এই নির্বাচন কমিশন আপনার তাদের বৈধতা দিতে হচ্ছে। বাংলাদেশ ব্যাংক সিম্পলি বলে দিচ্ছে যে আমরা আগে বের করতেই পারতাম না কে কত টাকা ঋণ খেলাপি, এখন আমরা বের করে দিচ্ছি। এখন প্রার্থীতা তার টিকবে কি না টিকবে সেটা নির্বাচন কমিশনের দায়িত্ব। নির্বাচন কমিশন বলে দিচ্ছে যে অনেক অনেক কষ্ট নিয়ে আপনাকে বৈধতা দিতে হলো, যেহেতু আইন আমাকে পারমিট করে। এবং এই প্রার্থীগুলোই যারা আপনার টাকা, আমার টাকা, জনগণের 10,000 কোটি টাকা চুরি করে আপনার ব্যাংক থেকে লোন নিয়ে সেই টাকাটা না দিয়ে, তারাই আপনার সামনে এসে ভোট চাবে। এবং আপনি চিন্তা করবেন 500 টাকা আমাকে দিয়েছে কিনা, 1000 টাকা আমাকে দিয়েছে না, 5000 টাকা আমাকে দিছে কিনা, আমি তাকে ভোট দেব। আপনি ভুলে যাবেন এই দেশের মানুষের চরিত্রটাই এরকম যে যারা হাজার হাজার কোটি টাকা আছে, এই যেমন 287 জনের মধ্যে 125 জন প্লাস মানে প্রার্থী যারা প্রায় 100 কোটি টাকার মালিক, আপনি হিসাব করে দেখুন। এবং তাদের নির্বাচনী যে হলফনামা, এই হলফনামায় তারা যে পরিমাণ সম্পদ দেখাইছে তার সাথে 500,000 গুণ কোটি গুণ তাদের টাকা বেশি। কিন্তু ব্যাংকেও তাদের টাকা দেখবেন হাজার হাজার কোটি টাকা ঋণ আছে, কিন্তু তারপরেও তারা প্রার্থী হয়েছে। তারপরেও তারা এই জনগণকে, তাদের এই জনগণ চয়েস করে নেবে, সিলেক্ট করবে। কিভাবে করবে? এই টাকা খাওয়ার বিনিময়ে। এদেশের মানুষ ওই চিন্তা করে না যে এই 500 টাকা, 5,000 টাকা খাওয়ার বিনিময়ে আমার যে ইউনিয়ন পরিষদের সেবা, আমার যে ওয়ার্ডের সেবা, আমার যে উপজেলার সেবা, বিভিন্ন ধরনের সেবা, জন্ম নিবন্ধন, আপনার ভাতা কার্ড, আপনার বিবাহ সনদ, আপনার মৃত্যু সনদ, জন্ম সনদ, মানে হাজার হাজার সার্ভিস, এই সার্ভিসগুলো যেখানে 50 টাকা 20 টাকা লাগে, কিন্তু সেখান থেকে আপনার কাছে 5,000 10,000 টাকা করে নিয়ে নেবে। আপনি বাড়ির লাইসেন্স করতে যাবেন, যেখানে লাগবে 50,000 এখানে 50 লাখ টাকা দাবি করবে। আপনি বিদ্যুতের লাইন নিতে যাবেন, যেখানে লাগবে 2 লাখ সেখানে 20 লাখ টাকা দাবি করবে। না হলে আপনি নিতে পারবেন না, টাকা ওইভাবে বের করবে। এই যে আপনি দেখেন একটা ফাকিং পলিসি সিস্টেম দেখেন। এই যে বললো যে ফ্যামিলি কার্ড দেওয়া হবে 4 কোটি মানুষ, 4 কোটি পরিবারকে, আপনি একটু হিসাব করছেন? 4 কোটি পরিবার মানে যদি আপনি 2,000 করে টাকা দেন, 96,000 কোটি টাকা লাগে। বাংলাদেশের যেখানে বাজেট 7 লক্ষ কোটি টাকা সর্বোচ্চ বাজেট গত বছর, তার আগের বছর গেল, তার প্রায় 2 লক্ষ কোটি টাকা ঘাটতি বাজেট। সেখানে আপনি 96,000 কোটি টাকা দেওয়া কোনোভাবেই কি সম্ভব? ফিজিবিলিটি আপনি চিন্তা করতে পারেন? আমাদের এলজিআরডি উন্নয়নমূলক কাজ করে, যার উন্নয়ন বাজেট হয় বছরে আপনার 40 থেকে 45,000 কোটি টাকা। আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সব বাহিনী, ফোর্স, এদের বেতন ভাতা, আপনার পেনশন সুবিধা, এদের বিভিন্ন ধরনের সুবিধা, এই প্যাকেজ আসে প্রায় বছরে 40,000 কোটি টাকা। এই এলজিআরডির উন্নয়ন কাজ এবং সশস্ত্র বাহিনীর যে খরচ, এই দুইটা খরচ মিলেও কিন্তু 90,000 কোটি টাকা আসে না। অথচ একটা দলের প্রধান বলে গেলেন যে 4 কোটি পরিবারকে তারা ফ্যামিলি কার্ড দেবে। জনগণ চুপসে নিয়ে নিবে। দেখবেন ফ্যামিলি কার্ড অলরেডি বেচা শুরু হয়ে গেছে, 100 টাকার বিনিময়ে ফ্যামিলি কার্ড নেওয়া শুরু হয়ে গেছে। আপনি চিন্তা করেন বোকা এই জনগণ কি পরিমাণ বোকা। এবং এই জনগণের মধ্যে কিছু সুশীল শ্রেণী আছে, টপ ক্লাসের শিক্ষিত, নামমাত্র শিক্ষিত, যারা ডিগ্রি কিনে
বা ডিগ্রি, বিশ্ববিদ্যালয়ে পড়ার নাম করে ডিগ্রি নিয়ে ডক্টরেট, পিএইচডি, এই সমস্ত বিএনপির মধ্যেও 8জন পিএইচডি ডিগ্রি দাঁড়িয়ে আছে। আপনি হিসাব করে দেখেন, তারাও আবার এই কথাগুলোই বলবে যে আমরা এই কার্ডগুলো দিব, এগুলোর কথা সত্যিতা আছে। কিন্তু জনগণের মধ্যে এই ন্যূনতম কমন সেন্সটা নাই, এটা কোনোভাবে দেওয়া সম্ভব না। একটা দেশে যদি 4 কোটি পরিবারকে আপনি ফ্যামিলি কার্ড দেন, এই দেশের মানুষ কিভাবে দাঁড়াবে? তারা তো রাস্তায় থাকবে, তারা তো ঘুমাবে আর খাবে। তাদের ভিতরে যে ন্যূনতম শিক্ষার বোধ, ন্যূনতম কর্মসংস্থান বের করতে হবে, এই জিনিসটা কোনোদিনই আসবে না। এই 2023 সালে শেখ হাসিনা এই লোভনীয় অফার নিয়ে এসেছিল ফ্যামিলি কার্ড। অলরেডি আওয়ামী লীগ গণনার যারা সন্ত্রাসী ক্যাডার মাস্তান, তারা প্রায় 1 কোটি কার্ড এইভাবে সেল করছে, এইভাবে কার্ড ওন করে তারা এইভাবে চালাচ্ছে। এখন পর্যন্ত এই ইউনূস সরকার এই মুক্তিযোদ্ধার ভাতা কার্ড, অমক কার্ড, তমক কার্ড, এই সমস্ত কার্ড মার্ড দিয়ে ফ্যামিলি কার্ড সহ আপনার প্রায় 57 লক্ষ মানুষকে এই যে বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে থাকে, ভাতা দিয়ে থাকে। এখন এটা তারেক রহমান কি বলতেছে, এটা 4 কোটি পরিবার, অর্থাৎ আপনি যদি প্রাইম মিনিস্টার হয়ে থাকেন, আপনার বউ এই ফ্যামিলি কার্ড পাবে। আপনি কি রিডিকুলাস, হাস্যকর বিষয়টা, কোনোভাবে কি এটা অ্যাকসেপ্টেবল? কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। কিন্তু এই দেশের জনগণ এটা চায়, কারণ এই দেশের জনগণের মধ্যে সেই সচেতনতা নাই। এই সচেতনতাটা যদি থাকতো, এই কেয়ারফুলনেসটা যদি থাকতো, তাহলে আপনি এই যে 287 জন প্রার্থী যাদের মধ্যে 100 কোটি টাকার মালিক আছে, এই যে 10,000 কোটি টাকার ঋণ খেলাপি প্রার্থী আছে, তারপরে গরু চুরি, ফৌজদারি, আপনার দ্বৈত নাগরিকত্ব, এই সমস্ত প্রার্থীকেরও কিন্তু জনসমর্থন আছে। কিভাবে জনসমর্থন? ওই যে 500, 1000, 2000, 10,000, 20,000 টাকা দিয়ে জনসমর্থন। আর এই 24 পরবর্তী বাংলাদেশে একজন প্রার্থী যদি দেখে যে তার 5 লাখ টাকা নাই, জনগণের কাছে টাকা চলতেছে, চাইতেছে, ভিক্ষা করতেছে, সে কিভাবে প্রার্থী হয়? তার তো প্রার্থী হওয়ার যোগ্যতা না। জনগণ এটি এক্সপেক্টই করে যে চোর বাটপার হঠাৎ করে নির্বাচনের আগে 2-4 দিন আসবে, তার হাতে টাতে ধরবে, তাকে একটা সালাম দিবে, একটু ভাত খাওয়াবে, একটু চাল দিবে, 200 টাকা দিবে, 500 টাকা দিবে হাতের মধ্যে, এ হলো নেতা। অধিকাংশ মানুষ, বাংলাদেশের প্রায় 90% মানুষ, বিভিন্ন জরিপ দিয়ে দেখা গেছে মানুষ বুঝে না বাংলাদেশের পলিটিক্স কোন খেলায় চলে, বাংলাদেশ পলিটিক্সটা কিভাবে নিয়ন্ত্রিত হয়। যার কারণে এই দেশে সংস্কার আসে না, যার কারণে এই শেখ হাসিনাদের মতো মানুষ এই দেশের ফ্যাসিজম তৈরি করে। এই দেশে আপনি চিন্তা করতে পারেন, এই দেশে এমনও পরিবার আছে যারা 1st ক্লাস 2nd ক্লাস ঘরে বাইরে চাকরি করার পরে সংসার তাদের চলে না, শুধুমাত্র তারা অনেস্ট থাকার কারণে। আর একবারে 20তম গ্রেড, 18তম গ্রেডে চাকরি করে, চুরি চামারি করে তাদের সংসার চলে, এবং তাদের সাপোর্ট করে জনগণ। জনগণ তাদের পিটায় না, জনগণ তাদের কথা বলে না যে আপনার সংসার কিভাবে চলে। এই যে দেখেন বিসিএস ক্যাডারদের যারা চাকরি, তারা যদি জাস্টিস প্রতিষ্ঠা করে, তারা যদি অন্যায় না কাজ করে, তাদের সংসার চলবে না। এটাই দেশের সিস্টেম। কিন্তু তাদের দিব্যি চলতেছে, 10-5টা সংসার চালাচ্ছে এবং 10-12টা জায়গায় বাড়িও করতেছে তাদের চাকরি জীবন শেষ করার পরে। চাকরি জীবনের শুরুতেই এই কাজগুলো করতেছে। কারণ কি? জনগণ বোকা বলে। জনগণ সার্ভিস চায়, লাইনে দাঁড়াতে চায় না। যেখানে 500 টাকার লাইন, সেখানে লাইনে দাঁড়াবে না। আরও 500 টাকা ঘুষ দিয়ে কীভাবে লাইনের আগে যাওয়া যায়। এই জনগণের মধ্যে যতক্ষণ না পর্যন্ত এই অ্যাওয়ারনেসটা বিল্ড আপ হবে, ততক্ষণ পর্যন্ত আপনার সংস্কার নিশ্চিত করতে পারবেন না। এইটাই ব্যারিস্টার ফুয়াদ বারবার কথা বলেছে। আপনি দেখেন ব্যারিস্টার রুমিন ফারহানা সারা জীবন রাজনীতি করলো বিএনপির, সে হঠাৎ করে স্বতন্ত্র প্রার্থী ইলেকশন করতে গেলে একজন তুচ্ছ ইয়নো তাকে যা হুমকি দেয়, নট অনলি হুমকি, তাকে জরিমানা করা হয়েছে 40,000 কোটি টাকা, 40,000 টাকা জরিমানা করা হয়েছে এবং তার শোকজ দেওয়া হয়েছে। আপনি হিসাব করতে পারেন কোনো দলের, বিএনপির মতো দলের কাউকে শোকজ দিতে পারবে? এই যে ফ্যামিলি কার্ড, এটা তো স্পষ্ট আপনার আপনার নির্বাচনী যে বিধি, সেই বিধি লঙ্ঘন। আপনি গাজীপুর সিটি কর্পোরেশন দেখেন, ঢাকা সিটি কর্পোরেশন দেখেন, যে সমস্ত প্রার্থীর নির্বাচনী পোস্টার লাগানোর কথা না, স্পষ্টভাবে নির্দিষ্ট জায়গা ছাড়া আপনার পোস্টার লাগাবেন না। অলিতে গলিতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার পোস্টার, আপনার পোস্টার ভাঙছেন, কখনো ছিঁড়তে পারেন নাই কেন? আপনার এই বুকের পাটা নাই। আপনি চিন্তা করেন, পলিটিক্যাল নেতারা তো এগুলোই করবে। আর পলিটিক্যাল নেতারা যদি চুরি বাটপারি দুর্নীতি না করে, তাহলে সে রাজনীতি নেতা হলো কিভাবে? সে যদি অন্যায় তদবির না করে আপনাকে কোনো একটা সুবিধা না দেয়, তাহলে সে নেতা হইলো কিভাবে? জনগণের এক্সপেক্টটাই এরকম, জনগণের এক্সপেকটেশনটাই এরকম। যার কারণে এই দেশে হাদির মতো মানুষ রাজনীতিবিদ হতে পারে না, আমাদের মতো ভালো মানুষ রাজনীতিবিদ হতে পারে না। এই যে সরকারি একটা সিস্টেম ছিল যে সরকারি চাকরি করার 3 বছর পার না হওয়া পর্যন্ত সে ক্যান্ডিডেট হতে পারে, কেন? এই সিস্টেমটা কেন? বাংলাদেশের লক্ষ লক্ষ সরকারি চাকরিজীবী আছে যারা বাংলাদেশের সর্বোচ্চ রাজনীতিটা বোঝে, তারা এমপি ইলেকশন করতে পারতো, করতে দেয়নি, সিস্টেম করতে দেয়নি, এই সংস্কার হয়নি। পরবর্তী পার্লামেন্ট যদি করে তাহলে হবে। যে একজন মানুষ চাকরি করলেই সে কেন এমপি প্রার্থী হতে পারবে না? তাকে 2 মাস 5 মাস টাইম দেওয়া হবে, এই মধ্যে সে ঘুরে আসবে, বা তফসিল ঘোষণা করার পরে সে এর মধ্যে যদি ক্লিয়ারেন্স নিয়ে আসতে পারে, টাকা পয়সা দিয়ে ক্লিয়ার করে আসতে পারে, সে প্রার্থী হবে। না হলে আপনি সংস্কারের বাংলাদেশ গড়বেন কিভাবে? দেখেন, আপনি ফ্রান্সের গণতান্ত্রিক সিস্টেম দেখেন, আপনি যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক সিস্টেম দেখেন,
তাদের মধ্যে এইরকম ঋণ খেলাপি, এইরকম দ্বৈত নাগরিকত্বের কেউ প্রার্থী হতে পারবে? আপনার মনে হয় প্রার্থী হতেই পারবে না। কিন্তু বাংলাদেশ হচ্ছে। আপনি হিসাব করেন একজন নির্বাচন কমিশনার কোন পরিস্থিতিতে এরকম কথা বলতে পারে, এবং আদালত তাকে পারমিশন দেয়, নির্বাচন করার জন্য প্রার্থী দেয়, পারমিশন দেয়, এবং এই জনগণ তাকে পিটাবে না। এই জনগণ তাকে দেখবেন, আপনি হয়তো টাকা পয়সা খেয়ে তাকে প্রার্থী করে আসবে, তাকে সিলেকশন করে আসবে, তাকে নির্বাচিত করে নিয়ে আসবে। আপনি একটু হিসাব করেন, যে ব্যক্তি 1700 কোটি টাকা ঋণ খেলাপি, সে যদি ক্ষমতায় যায়, সে তো ওই ব্যাংক চুরি করে ফেলবে, ওই ব্যাংক নিজের নামে লিখে নিবে। এই কথাগুলো কখনো ভাবেন আপনারা? কখনো ভাবেন না। জনগণকে আপনি ম্যাসিভ অ্যাওয়ারনেসের মধ্যে আসতে হবে, জনগণকে এই সমস্ত পোস্টার ছিঁড়তে হবে, টান দিয়ে ছিঁড়তে হবে, জনগণকে প্রার্থী চিনতে হবে। সেটা যদি এনসিপির প্রার্থীও খারাপ হয়, ওই প্রার্থীকে আমরা নির্বাচিত করবো না। জামাতের প্রার্থী যদি খারাপ, ওই প্রার্থী আমরা নির্বাচিত করবো না। তার কোনো কুকর্মকর্তা ভোটই দিব না তাকে, তার বিরুদ্ধে যে প্রার্থী আছে তাকে ভোট দেবো, তাকে সে জিতবে না, কোনো দরকার নেই। আবার বাংলাদেশের মানুষের মধ্যে এই টেন্ডেন্সিও আছে, আরে ও তো জিতবে না, ও তো আমরা 500 টাকা দিয়েছিল, তাহলে ওরে ভোট দেবো কেন রে ভাই? আপনি যে প্রার্থী 2 নম্বর, তাকে আপনি ভোট দিবেন না, সে জিতুক, কিন্তু আপনার ভোটটা অন্য জায়গায় দিবেন আপনি। এটাই নির্বাচন সিস্টেম হওয়া উচিত, এটাই নির্বাচন বিধি হওয়া উচিত। আর এই যে অনেকেই তারেক রহমান আসার আগে বিএনপির পক্ষ থেকে প্রচার চালানো, আমরা না ভোটে ভোট দিব, কিন্তু এখন তারেক রহমানের একটু রাজনীতি বোঝার কারণে সে বলছে যে না, হা ভোটে দিতে হবে, না হলে না ভোটে ভোটের যখনই আমরা টানবো তখন মানুষ আমাদের বিপক্ষে যাবে। এখন হা ভোটের পক্ষে যেভাবে চাচ্ছে, যে এই যে মির্জা ফখরুল ইসলাম শেখ হাসিনাকে আপা আপা বলে সম্বোধন করা হচ্ছে, যে আপা যদি থাকতে তাহলে গণতান্ত্রিক সিস্টেমটা ভালো হচ্ছে। কেন? শুধুমাত্র নির্বাচনে জয়লাভ করার জন্য। এদের ভিতরে যে ইমান, এই ইমানটা দেখে শয়তানও হাসে, যে এরা কি ধরনের মানুষ, কি ধরনের কথা বলে, মুখে কি কথা বলে আর ভিতরে কি লালন করে, মিল নাই। এই জন্য আমরাও যদি হাদির মতো নির্বাচনী প্রচারণা চালাতে চাই, ইনসাফ ভিত্তিক কথা বলতে চাই, আমরা দেখবেন টিকবো না, আমাদের গুলি করে মেরে ফেলবে। জনগণ কিচ্ছু বলবে না, জনগণের সামনেই ঘটনা ঘটবে। দেখেন না, বাজারে চান্দাবাজি হয়, এক মহিলা প্রতিবাদ করে, সব মানুষ এইভাবে মানে বুকের উপরে হাত রেখে চুপ করে বসে আছে, কেউ প্রতিবাদ করতেছে না। এই যে পাথর নিক্ষেপ করে একজন মানুষকে মারা হলো প্রকাশ্যে, সব মানুষ তার দিক দিয়ে তাকায় দেখতেছিল, মানুষ প্রতিবাদ করে না। তাহলে আপনি সংস্কারের বাংলাদেশ গড়বেন কিভাবে? করা কি সম্ভব? করা তো সম্ভব না। সংস্কারের বাংলাদেশ গড়তে হলে আপনাকে রুখতে হবে, আপনাকে প্রতিবাদ জানানোর ভাষা থাকতে হবে। আপনি যখন ইমানি শক্তি নিয়ে আপনি একটা ন্যায় প্রতিষ্ঠা করার জন্য মারা যাবেন, আপনি তো জান্নাত, আপনি তো ভালো জায়গায় যাচ্ছেন। এই দুনিয়ার কারোর সাথে আপনার সম্পর্ক নাই, আপনার বউ কীভাবে চলতেছে, মা কীভাবে চলতেছে, এর সাথে আপনার কোনো সম্পর্ক নেই। আপনার এখানে কোনো কষ্ট নেওয়ার কিচ্ছু নেই। আপনি তো এমন একটা দুনিয়া আসছেন, যেই দুনিয়ার থেকে বের হওয়া মাত্রই দুনিয়ার সকলের মানুষের সাথে আপনার সম্পর্ক ছিল। এই যে হাদি মারা গেছে, আপনার কি মনে হয় হাদিকে যদি এখন তার বউ বা বাচ্চাকে যদি কবরে দেখানো হয়, সে চিনবে না? সে স্বীকারই করবে না আমি বিয়ে করছি। পৃথিবীর হিসাব নিকাশ, পরকাল হিসাব নিকাশ একবারে ডিফারেন্ট। পৃথিবীতে শুধুমাত্র মানুষ আসছে যে জাস্টিস প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় বিচার, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য। এই ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য যদি আপনার জান যায়, তো আপনি গাজী হয়ে আপনি শহীদ হবেন, সেটা খুব ভালো, সেইটাই তামান্না আমাদের আছে। কিন্তু জনগণকে এই পরিবর্তিত পরিস্থিতি বুঝতে হবে, জনগণের এই তামান্নাটা থাকতে হবে, জনগণের এই রাজনীতির পালসটা বুঝতে হবে। যদি বুঝতে পারেন, তাহলে কাঙ্ক্ষিত মাত্রার নেতাকে আপনার নির্বাচিত করতে পারবেন। আদারওয়াইজ কাঙ্ক্ষিত মাত্রার নেতা আপনি নির্বাচিত করা সম্ভব না। পৃথিবীর একেবারে গোড়ার থেকে দেখবেন এই বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে চোর বাটপার দুর্নীতিবাজ মানুষগুলো নির্বাচিত হয়ে আসে। ভালো মানুষ যখনই নির্বাচিত হতে যায়, তার সামনে এই জনগণ বাধা হয়ে দাঁড়ায়। এই জনগণ সত্যি কথাটা বলে না, 500, 5000, 10,000 সুবিধা নেওয়ার জন্য, সুবিধা খাওয়ার জন্য। এই জনগণকে আপনার জাগতে হবে। এই জনগণ জাগলেই কেবল সংস্কারের বাংলাদেশ গঠন করা সম্ভব। আপনি তো চান যে আপনি যদি রাজনীতি করেন, একসময় প্রাইম মিনিস্টার পদপ্রার্থী হবেন, প্রেসিডেন্ট পদপ্রার্থী হবেন, মন্ত্রী পদপ্রার্থী হবেন, এমপি পদপ্রার্থী হবেন। কিন্তু পরিবার কেন্দ্রিক যদি দলে আপনি যদি সমর্থন দেন, আপনার কি এই দুয়ার আজীবনের জন্য খোলা থাকবে? খোলা থাকবে না তো। 100 বছর, 200 বছরের ইতিহাসে আপনি দেখবেন না, শেখ হাসিনার আওয়ামী লীগের বয়স হলো আপনার প্রায় কত বছর? আপনার 1949 সাল থেকে এখন পর্যন্ত কত বছর হয়? 50, 75, 77, 78 বছর। শেখ হাসিনা নিজেই প্রায় 47 বছর পর্যন্ত সভাপতি একটা দলের। চিন্তা করতে পারেন, ওই দলের সভাপতি আপনার হওয়ার সুযোগ আছে কখনো? একই সিস্টেম দেখবেন বিএনপির মধ্যে, অন্যান্য দলগুলোর মধ্যে এই চর্চা আছে। আপনি নাহিদ ইসলাম যদি এনসিপির আপনার আহ্বায়ক হয়, 2, 3, 4 বছর থাকে, আমরা কেউ মানবো? কেউই মানবে না। সুতরাং আসুন, সংস্কারের ভিত্তিতে বাংলাদেশ গড়ার জন্য, আপনি এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য, প্রাইম মিনিস্টার হওয়ার জন্য, প্রেসিডেন্ট হওয়ার জন্য সংস্কারের বাংলাদেশ গঠন করুন। সংস্কারের বাংলাদেশ গড়তে হলে এই 26 নির্বাচন আপনাকে হ্যাঁ ভোটে জয়যুক্ত করতে হবে, এবং কাঙ্ক্ষিত মানের প্রার্থীকে আপনি জয়যুক্ত করে নিয়ে আসতে হবে। এটা আপনার ভয় ডর উপেক্ষা করে, আপনি যতক্ষণ না পর্যন্ত ভয় ডরকে উপেক্ষা করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার সুন্দর সমাজ বিনির্মাণ করতে পারবেন না।
আপনি সারা জীবন ওই আপনার কাজ করে মরতে হবে, আপনার ছেলে মেয়ে প্রজন্মের পর প্রজন্ম। চোর থাকলে চুরি করে খেতে হবে, গার্মেন্টস কর্মী থাকলে গার্মেন্টস কর্মী করে খেতে হবে, কোনো দিন উপর লেভেলে উঠতে পারবে না। আপনি যদি সংস্কারের ভিত্তিতে বাংলাদেশ গঠন করেন, তাহলে যোগ্য মানুষগুলো যোগ্য জায়গায় যাবে। এর মধ্যে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ভাই বোন সকলে যেতে পারবে, আদরে যেতে পারবে না। আসুন সংস্কারের বাংলাদেশ গঠন করি, সংস্কারের জন্য হা ভোটে ভোট দেই এবং যোগ্য নেতা বাছাই করি। ধন্যবাদ।